জনে কথা শোনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। ও জনে জনে কথা শোনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। জনমী যে তোর সবার লাগিয়া করিতে আত্মদান। অঞ্জলি ভরি ডালি দিতে হবে আত্মা শরীর প্রাণ। সবার কুশল মহান যজ্ঞে করিতে হইবে লয়। জনে জনে কথা শুনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। ও জনে জনে কথা শুনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। দীর্ঘ জীবন কাটাইয়া দিলি তথাপি কেন রে হেলা। অবসর কবে পাবি রে জীবনে ফুরাইয়া এলো বেলা। এখনো কথাটা বুঝলি না তুই আসিল না প্রত্যয়। জনে জনে কথা শুনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। ও জনে জনে কথা শুনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। জনমী যে তোর সবার লাগিয়া করিতে আত্মদান। অঞ্জলি ভরি ডালি দিতে হবে আত্মা শরীর প্রাণ। জনে জনে কথা শুনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়। কুণ্ঠা লজ্জা পরিহার করি ত্যাজিয়া সকল ভয়। দীর্ঘ জীবন কাটাইয়া দিলি তথাপি কেন রে হেলা। অবসর কবে পাবি রে জীবনে ফুরাইয়া এলো বেলা। এখনো কথাটা বুঝিলি না তুই আসিল না প্রত্যয়। এখনো কথাটা বুঝিলি না তুই আসিল না প্রত্যয়। এমন একটা অদ্ভুত পরিস্থিতির কথা একটু কল্পনা করা যাক তো। ধরুন একটা দারুণ আইডিয়া, মানে যেটা হয়তো সত্যিই সমাজের কোনো একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারে, সেটা মাসের পর মাস। এক্স্যাক্টলি, মাসের পর মাস হয়তো কোনো ডায়েরির পাতায় বা ল্যাপটপের ফোল্ডারে বন্দী হয়ে পড়ে আছে। হ্যাঁ, ঠিক তাই। আর কেন পড়ে আছে? অর্থের অভাবে কিন্তু নয়, মানে সময়ের অভাবেও নয়। স্রেফ একটা অদ্ভুত ভয় থেকে, ওই যে বন্ধুরা কি ভাববে, বা লোকে যদি এটাকে লোক দেখানো বলে। অথবা কেউ যদি হাসাহাসি করে, এই ভয়টা। রাইট। একটু খেয়াল করলে কিন্তু দেখা যাবে দুনিয়ার সবচেয়ে বড় বড় ভালো কাজগুলো বোধহয় শুরু হওয়ার আগেই স্রেফ এই সামাজিক লজ্জার ভয়ে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আমরা সবাই সমাজ পরিবর্তন করতে চাই, কিন্তু নিজেকে যখন একটু অরক্ষিত বা একটু ভালনারেবল অবস্থায় ফেলার দরকার পড়ে, আমরা পিছিয়ে আসি। এই পিছিয়ে আসার পেছনের মনস্তত্ত্বটা কিন্তু বেশ জটিল। কম। সমাজসেবা বা বৃহত্তর কোনো উদ্যোগ নেওয়ার আগে আমাদের ভেতরে যে অস্বস্তিটা তৈরি হয়, সেটা আসলে আমাদের নিজস্ব অহংকার বা ধরুন আমাদের ইগোর একটা সুরক্ষা বলয়। আর ঠিক এই সুরক্ষা বলয়টাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভের বিষয়টা বেছে নেওয়া হয়েছে। আমাদের আজকের আলোচনার মূল উৎস হল নিঃস্বার্থ আত্মত্যাগের ডাক নামের একটি ধ্রুপদী কবিতার বেশ কিছু নির্বাচিত অংশ।
হ্যাঁ, কবিতাটা পড়লেই বোঝা যায় এর গভীরতা কতটা। একদম। আজকের এই আলোচনার উদ্দেশ্য বা মিশনই হলো ওই কবিতায় লুকিয়ে থাকা নিঃস্বার্থ সেবার বার্তাটা গভীরভাবে বোঝা। মানে কবিতাটি পড়লে মনে হয় এটি যেন আক্ষরিক অর্থেই মানুষের কলার চেপে ধরে তাকে তার ওই আরামের জায়গা থেকে টেনে বের করে আনছে। বিশেষ করে আজকের দিনের তরুণ বা শিক্ষার্থীদের জন্য এই প্রাচীন বার্তাটা কিন্তু খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, কতটা ধাক্কা দেওয়ার মতো একটা বার্তা, সেটা কবিতার প্রথম ৪টা লাইন পড়লেই পরিষ্কার হয়ে যায়। লাইনগুলো এরকম: জনে জনে কথা শুনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়, কুণ্ঠা লজ্জা পরিহার করি তজ্জিয়া সকল ভয়। দারুণ লাইন। এখানে মানে এই জনে জনে কথা শোনাইতে হলে ঘরে ঘরে যেতে হয়, কথাটাকে যদি আমরা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি, তাহলে দেখব এটি কিন্তু কোনো সাধারণ প্রচারণার কথা বলছে না। কারণ সেখানে তো একটা নিরাপদ দূরত্ব থাকে। ঠিক। কিন্তু ঘরে ঘরে যাওয়া মানে হলো মানুষের খুব কাছাকাছি যাওয়া। মানে একদম তাদের সমতলে নেমে আসা। হুম, কিন্তু এই সমতলে নেমে আসার পথে মূল বাধাটা তো ওই কুণ্ঠা মজ্জা আর ভয়ে। সমাজসেবা তো কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় যে মানে একটা চেক লিখে দিলাম আর কাজ শেষ। এটি হলো মানবিক সংযোগ। আর ভয় হলো সেই সংযোগের সবচেয়ে বড় শত্রু। হুম, এই বিষয়টা সত্যি খুব ভাবায়। আমরা সাধারণত মনে করি যে সমাজ সেবা করতে গেলে পকেটে অনেক টাকা থাকতে হবে বা একটা শক্ত নেটওয়ার্ক থাকতে হবে। কিন্তু সবকিছুর আগে যে নিজের ভেতরের অহংকার বা লজ্জার খোলসটাকে ভাঙতে হবে, সেটা নিয়ে খুব একটা কথা হয় না। রাইট। তবে এই খোলস ভাঙার পর কবিতাটা যেদিকে মোড় নেয় সেটা মনে হয় আরো বেশি চ্যালেঞ্জিং। পরের স্তবকে কাজের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলা হয়েছে, আর সেখানেই আমার সবচেয়ে বড় খাটকাটা লাগে। খটকা লাগার কারণটা সম্ভবত কবির শব্দচয়ন। ঠিক ধরেছেন। আমি লাইনগুলো একটু পড়ছি। জন্মই যে তোর সবার লাগিয়া করিতে আত্মদান, অঞ্জলি ভরি ডালি দিতে হবে আত্মা শরীর প্রাণ, সবার কুশল মহান যজ্ঞে করিতে হইবে লয়। এখন একটু থামি। হ্যাঁ, লাইনগুলো বেশ ভারী। খুব ভারী। একজন ২১ শতকের তরুণ যে হয়তো রাত জেগে পড়াশোনা করছে, কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখছে, তাকে যদি হঠাৎ করে বলা হয় আত্মা শরীর প্রাণ লয় করে দিতে হবে বা আত্মদান করতে হবে, তবে সেটা কি ভীষণ চরমপন্থী বা এক্সট্রিম শোনাচ্ছে না? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে। মানে মনে হচ্ছে যেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে সন্ন্যাসী হয়ে যাওয়ার ডাক দেওয়া হচ্ছে। আসলে এই আত্মদান শব্দটার আক্ষরিক অর্থ আর রূপক অর্থের মধ্যে যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, উম, সেটা না বুঝলেই এই ভুল বোঝাবুঝিটা তৈরি হয়। এখানে কিন্তু জীবন শেষ করে দেওয়ার বা নিজের ভবিষ্যৎ ধ্বংস করার কথা বলা হচ্ছে না। তাহলে আসলে কি বলা হচ্ছে? একটু পরের লাইনেই কিন্তু চমৎকার একটা ব্যাখ্যা দেওয়া আছে, সবার কুশাল মহান যজ্ঞে। হুম, মহান যজ্ঞ বলতে এখানে ঠিক কি বোঝানো হয়েছে? প্রাচীনকালে তো যজ্ঞ মানে ওই আগুনে ঘি বা নানা উপাচার আহুতি দেওয়া হতো, তাই না? রূপকটা ঠিক সেখান থেকেই এসেছে আসলে। প্রাচীনকালে যজ্ঞ করা হতো পুরো সমাজের মঙ্গলের জন্য, আর সমাজে প্রতিটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে কিছু না কিছু অবদান রাখত। বর্তমান সমাজটাও কিন্তু একটা চলমান যজ্ঞের মতোই। ও, মানে সমাজটাই একটা যজ্ঞের ক্ষেত্র। একদম। এখানে সবার কুশল বা সর্বজনীন মঙ্গলের যে কাজ চলছে, সেখানে নিজেকে যুক্ত করার কথাই বলা হয়েছে। একজন শিক্ষার্থীর জন্য আত্মা শরীর প্রাণ বিলিয়ে দেওয়ার অর্থ হল তার যে মেধা, তার যে শেখার ক্ষমতা, তার তারুণ্যের যে অদম্য শক্তি। সেগুলোকে শুধুমাত্র নিজের ব্যক্তিগত সাফল্যের বাক্সে বন্দি করে না রাখা। ঠিক, সেগুলোকে সমাজের কাজে লাগানো। কিন্তু এখানে একটা বাস্তব প্রশ্ন তো থেকেই যায়। বর্তমান পৃথিবী প্রচণ্ড প্রতিযোগিতামূলক। একজন শিক্ষার্থী যদি সমাজের জন্য তার সময় আর মেধা ব্যয় করে, তাহলে তো সে তার নিজের কেরিয়ারের দৌড়েই পিছিয়ে পড়বে। এটা অনেকেই ভাবে। সময় তো খুব সীমিত, তাই না? তাহলে কি এখানে নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার কথা বলা হচ্ছে না? আসলে এটা কোনো জিরো সাম গেম নয়, মানে যেখানে সমাজকে কিছু দেওয়া মানেই নিজের কিছু হারিয়ে ফেলা। বরং এটি হলো নিজের কাজকে একটা বৃহত্তর অর্থের সাথে যুক্ত করা। ধরুন, একজন তরুণ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার কথা ধরলে বিষয়টা কেমন দাঁড়ায়? সে যখন এমন একটা প্রযুক্তি তৈরি করে যা শুধু তার কোম্পানির লাভ বাড়ায় না, বরং সাধারণ মানুষের জীবনও সহজ করে,
তখন সে কিন্তু তার মেধাটাকেই সমাজের কাজে লাগাচ্ছে। রাইট, সে তার কাজ বা প্যাশন তো ছেড়ে দিচ্ছে না। একদম না, বরং তার কাজের উদ্দেশ্যটাকে অনেক বড় করছে। নিজের স্বার্থের ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজের মেধাকে সবার মঙ্গলের জন্য উন্মুক্ত করে দেওয়াই হলো আধুনিক যুগের এই আত্মদান। এই ব্যাখ্যাটা কিন্তু কবিতার দাবিটাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তুলছে। মানে নিজের শেকড় কেটে ফেলার দরকার নেই, বরং নিজের ডালপালাগুলো এমনভাবে ছড়াতে হবে যাতে অন্যরাও একটু ছায়া পায়। দারুণ বলেছেন, খুব সুন্দর একটা উদাহরণ। কিন্তু এখানে আরেকটা শব্দের প্রয়োগ আমার খুব কৌতূহল উদ্দীপক লেগেছে। অঞ্জলি ভরি ডালি দিতে হবে। সমাজসেবার কথা বলতে গিয়ে তো অনেক সময় দান, খয়রাত বা সাহায্য এইসব শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু অঞ্জলি শব্দটার মধ্যে তো একটা গভীর শ্রদ্ধার ব্যাপার জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, শব্দটার মনস্তাত্ত্বিক ওজন কিন্তু অনেক বেশি। মানে আমরা যখন কাউকে দান করি বা সাহায্য করি, তখন অনেক ক্ষেত্রেই আমাদের অবচেতন মনে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্বের বোধ কাজ করে। ও, ওই যে আমি দাতা আর সে গ্রহীতা, এই মানসিকতাটা। একদম। সেখান থেকে এক ধরনের দম্ভ তৈরি হয় মানুষের ভেতরে। কিন্তু অঞ্জলি তো দেওয়া হয় পরম শ্রদ্ধায়, নিজেকে নিচু করে। মানে মানুষের উপকার করাটা কোনো করুণা নয়, এটা একটা কর্তব্যের মতো। শুধু কর্তব্য নয়, এটি একটি পবিত্র দায়বদ্ধতা। তরুণ প্রজন্মের জন্য এই শিক্ষাটা অত্যন্ত জরুরি। তারা যখন কোনো ভালো উদ্যোগ নেবে, সেটা যেন আমি পৃথিবীকে বাঁচাচ্ছি এমন কোনো সেভিয়ার কমপ্লেক্স থেকে না হয়। তাহলে মানসিকতাটা কেমন হওয়া উচিত? মানসিকতাটা হওয়া উচিত, এই সমাজ আমাকে যা দিয়েছে, আমি শুধু বিনীতভাবে তার কিছুটা ফিরিয়ে দিচ্ছি। যখন কাজের মধ্যে এই শ্রদ্ধাবোধ থাকে, তখন সেই কাজ কখনো লোক দেখানো হয় না। এই জায়গাটা খুব পরিষ্কার হলো। আমরা বুঝলাম যে ভয় বা লজ্জা কাটাতে হবে, আর বুঝলাম যে নিজের মেধাকে শ্রদ্ধার সাথে সমাজের কাজে লাগাতে হবে। হুম কিন্তু এরপরই আসে মানুষের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো সমস্যা। কাজ ফেলে রাখার প্রবণতা। ঠিক ধরেছেন, সবকিছু বোঝার পরও মানুষ কাজটা শুরু করে না। কবিতার পরের অংশে এই চরম সত্যটা খুব রূঢ়ভাবে তুলে ধরা হয়েছে। আমি লাইনগুলো পড়ছি। দীর্ঘ জীবন কাটাইয়া দিলি, তথাপি কেন রে হেলা, অবসর কবে পাবিরে জীবনে, ফুরাইয়াইল বেলা, এখনো কথাটা বুঝিলি না তুই, আসিল না প্রত্যয়। এই স্তবকটি হল মানুষের চিরন্তন প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার প্রবণতার ওপর একটা সরাসরি আঘাত। আমরা তো সবসময় মনে করি যে ভালো কাজ করার জন্য ভবিষ্যতে একটা দারুণ নিখুঁত সময় আসবে। হ্যাঁ, এই অবসর কবে পাবিরে জীবনে লাইনটা তো রীতিমতো একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ বা মনস্তাত্ত্বিক ফাঁদের কথা বলছে। একদমই তাই। বিশেষ করে ছাত্র জীবনে আমরা কিভাবে চিন্তা করি, আগে আমার গ্র্যাজুয়েশন শেষ হোক, তারপর একটা ভালো চাকরি পাই, জীবনে একটু থিতু হই, তারপর না হয় উইকেন্ড একটু সমাজসেবা করব। হ্যাঁ, ভালো কাজ বা মানুষের উপকারের বিষয়টাকে আমরা জীবনের মূল কোর্স হিসেবে না দেখে রিটায়ারমেন্ট বা অবসরের একটা শখ হিসেবে আলাদা করে রাখি। রাইট। এর কারণটা কি আসলে? এর কারণ হলো আমরা জীবনকে একটা রৈখিক বা লিনিয়ার প্রসেস হিসেবে দেখি। আমরা ভাবি একটা ধাপ শেষ হলে পরের ধাপে বুঝি অনেক সময় পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। একদম অন্য কথা বলে। জীবনের কোনো ধাপেই আসলে নিখুঁত অবসর বলে কিছু থাকে না। ছাত্র জীবনের চাপ শেষ হলে কেরিয়ারের সংগ্রাম শুরু হয়, সেটা একটু থিতু হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে। একটা দায়িত্ব শেষ হলে শূন্যস্থান পূরণ করার জন্য নতুন 10টা দায়িত্ব এসে হাজির হয়। ঠিক যেন একটা অনন্ত ট্রেডমিল। দৌড়াতে দৌড়াতে মনে হয় এই বুঝি শেষ, কিন্তু বেলটা ঘুরতেই থাকে। খুব সুন্দর উপমা। আর সেই ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতেই কিন্তু ফুরাইয়া এলো বেলা, এই কথাটার মানে শুধু বয়স বেড়ে যাওয়া বা মৃত্যু ঘনিয়ে আসা নয়, এর একটা গভীর মনস্তাত্ত্বিক অর্থ আছে। মনস্তাত্ত্বিক অর্থটা কেমন? তারুণ্যের যে একটা অদম্য সাহস থাকে, পৃথিবীকে বদলে দেওয়ার যে একটা নিষ্কলুষ আবেগ থাকে, সময় গড়ানোর সাথে সাথে বাস্তবতার চাপে পড়ে সেই আগুনটা ধীরে ধীরে নিভতে শুরু করে। মানুষ তো আস্তে আস্তে হিসেবি হয়ে যায়। ঠিক।
একজন মানুষ যখন ভাবে যে সে 40 বছর বয়সে গিয়ে সমাজ পরিবর্তন করবে, তখন হয়তো তার কাছে অর্থ থাকবে, কিন্তু 20 বছরের সেই আবেগ বা ঝুঁকি নেওয়ার সাহসটা হয়তো আর থাকবে না। সময় তো চলে যাচ্ছে, কিন্তু আমরা কেন তবুও দেরি করি? শেষ লাইনগুলোতে কবি একটা অদ্ভুত কারণের কথা বলেছেন, এখনো কথাটা বুঝিলি না তুই, আসিল না প্রত্যয়। আম, এই প্রত্যয় বা গভীর বিশ্বাস না থাকার কারণেই কি আমরা এই অবসরের অজুহাত দিই? এই প্রশ্নটা আসলে পুরো সমস্যার একেবারে মূলে আঘাত করে। মানুষ কিন্তু তার নিজের বিনোদনের জন্য বা শখের জন্য ঠিকই শত ব্যস্ততার মাঝে সময় বের করে নেয়। হ্যাঁ, পরীক্ষার আগের রাতেও তো মানুষ হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। একদম। কেন করে? কারণ সেই কাজগুলোর প্রতি তার একটা আগ্রহ আছে। কিন্তু সমাজ বা মানুষের উপকারের প্রসঙ্গ এলেই আমরা হঠাৎ করে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। তার মানে এর আসল কারণ সময়ের অভাব নয়। একদম না। আসল কারণ হল প্রত্যয়ের অভাব। অর্থাৎ আমরা মন থেকে বিশ্বাসই করি না যে এই কাজটা করাটা খুব জরুরি। ঠিক তাই। যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে অন্যের জন্য কিছু করাটা একটা অপশনাল কাজ, মানে একটা নাইস টু হ্যাভ ব্যাপার, ততক্ষণ আমরা কেবল সঠিক সময়ের অপেক্ষায় করতে থাকব। কিন্তু যখন ভেতরের প্রত্যয় জাগে, তখন কি হয়? যখন কেউ অনুভব করে যে অন্যের কল্যাণ ছাড়া তার নিজের জীবনের কোনো অর্থই নেই, তখন সে আর ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না। সে আজ, মানে এই মুহূর্তেই, তার কাছে যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানে প্রত্যয়হীন মানুষ সবসময় একটা কারণ খোঁজে কেন কাজটা করা যাবে না। আমার তো টাকা নেই, আমার তো সময় নেই, বড় বড় এনজিও বা সরকার তো আছেই, আমি একা কি করব? হ্যাঁ, আর যার ভেতরে প্রত্যয় আছে, সে ওই সীমাবদ্ধতার মধ্যেই একটা রাস্তা ঠিকই খুঁজে বের করে, এবং এই রাস্তা খোঁজার কাজটা আজকেই করতে হবে। কালকের জন্য ফেলে রাখার কোনো সুযোগ নেই, তাই তো? একদম নেই। কারণ সমাজ বা মানুষের যে কষ্ট, যে প্রয়োজন, সেটা আপনার অবসর সময়ের জন্য বসে থাকবে না। যখন মানুষের সাহায্য প্রয়োজন, তখনই সেই সাহায্যটা পৌঁছানো দরকার। তাহলে আজকের এই পুরো আলোচনার বিভিন্ন সূত্রগুলোকে যদি আমরা এক জায়গায় আনার চেষ্টা করি, উম, আমরা একটা অত্যন্ত শক্তিশালী এবং সময়োপযোগী বার্তা পাচ্ছি। হ্যাঁ, বার্তাটা খুব স্পষ্ট। প্রথমেই আসছে মানসিক বাধার প্রসঙ্গ। মানুষের কাছে পৌঁছতে হলে, সমাজের জন্য কিছু করতে হলে নিজের ওই আরামদায়ক বুদবুদ বা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। লোকে কি বলবে বা প্রত্যাখ্যানের যে ভয়, সেটাকে জয় করতে না পারলে কোনো মহৎ কাজের সূচনাই সম্ভব নয়। এরপরেই আসছে কাজের দর্শনের বিষয়টি। নিজের মেধা, নিজের স্কিল বা শিক্ষাকে শুধু নিজের ব্যাংক ব্যালেন্স বা ব্যক্তিগত সাফল্যের পরিমাপে বন্দি না রেখে সেটাকে একটা বৃহত্তর ক্যানভাসে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, যেখানে নিজের সামর্থ্যকে সমাজের মঙ্গলের জন্য একটা শ্রদ্ধাপূর্ণ অঞ্জলি হিসেবে তুলে ধরা হবে, কোনো অহংকারী দান হিসেবে নয়। এবং সবশেষে সবচেয়ে নির্মম বাস্তবতা, সময়ের অভাব। একদম। পারফেক্ট সময়, নিখুঁত রুটিন বা একটা নিটোল অবসরের জন্য অপেক্ষা করতে করতে আমরা যেন জীবনের সবচেয়ে মূল্যবান তারুণ্য বা শক্তিটাকে অবহেলায় নষ্ট না করি। কারণ বেলা সত্যিই ফুরিয়ে আসছে, আর ভেতরের সেই জোরালো বিশ্বাস বা প্রত্যয়টা জাগিয়ে তোলার এখনই সময়। ভয়কে জয় করা, উদ্দেশ্যকে বৃহত্তর স্বার্থের সাথে যুক্ত করা এবং কালক্ষেপণ না করে আজই কাজ শুরু করা, এই তিনটি বিষয় আসলে একটি সুতোর গাঁথনির মতো। একটিকে বাদ দিয়ে অন্যটি অর্থহীন। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে খুব সহজ কিন্তু একটু অস্বস্তিকর একটা প্রশ্ন নিয়ে সবাইকে ভাবতে অনুরোধ করব। হ্যাঁ, এটা সবারই ভাবা উচিত। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের জীবনের ঘড়ির কাঁটা টিকটিক করে সামনের দিকে এগোচ্ছে। আর প্রতিদিন একটু একটু করে আমাদের বেলা ফুরিয়ে আসছে। মানুষের জীবনের প্রকৃত সার্থকতা যদি অন্যের কল্যাণে নিজের শিক্ষাকে কাজে লাগানোর মধ্যেই লুকিয়ে থাকে, তবে এমন কোনো কাজ রয়েছে বা এমন কোনো ছোট উদ্যোগ রয়েছে, যা শুধু অযথা সামাজিক ভয় বা লোকে কি বলবে এই চিন্তা, অথবা সঠিক সময় বা অবসরের এক মিথ্যে অপেক্ষা কারণে আজও শুরু করা সম্ভব হয়নি? হয়তো সেই নিখুঁত আগামীকালের অস্তিত্ব বলে কিছুই নেই। হয়তো কাজটা শুরু করার সবচেয়ে সঠিক সময়টা ছিল গতকাল। আর দ্বিতীয় সেরা সময়টা হলো ঠিক আজ।
এই মুহূর্তে। একদম তাই। এই চিন্তার খোরাকটা নিয়েই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।